আজ আমি মুঘল বিজয়ের আগে ভারতের অবস্থা অর্থাৎ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার আগে ভারতের অবস্থা কেমন ছিল তাই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ষোড়শ শতকের প্রথম দিকে উত্তর ভারতের বহু জায়গায় আফগান শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এর পাশাপাশি রাজপুতরাও বেশ ক্ষমতাশালী ছিল। দিল্লি ও তৎসংলগ্ন অঞ্চলের অধিপতি ছিলেন সুলতান ইব্রাহিম লোদি। যদিও এই লোদি সুলতান খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু তার ক্ষমতা তেমন কিছু ছিল না। আফগান সামন্তরা সুলতানের কেন্দ্রীয় শক্তিকে অগ্রাহ্য করে স্থানীয় স্বাধীনতা ভোগ করত। করদ রাজা ও জাগিরদাররা সুলতানকে নামেমাত্র বশ্যতা জানাত। সুলতান ইব্রাহিম লোদি তার সামন্তদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায় তার বিরুদ্ধে চক্রান্ত আরম্ভ হয়। আফগান সর্দাররা ছিল উচ্চাকাঙ্ক্ষী ও স্বাধীনতা প্রিয়। তারা নিজেদের সুলতানের সমমর্যাদাশীল ও সমকক্ষ বলে মনে করত। ইব্রাহিম লোদি তার সামন্ত প্রাদেশিক শাসনকর্তাদের উপর তার কেন্দ্রীভূত স্বৈরতন্ত্র চাপাবার চেষ্টা করায় লোদি রাজ্যে বিদ্রোহ দেখা দেয়। ইব্রাহিম লোদি সাহসী উচ্চাকাঙ্ক্ষী হলেও কৌশলী ও কূটনীতিতে দক্ষ ছিলেন না। বাবর তার আত্মজীবনীতে বলেছেন যে ইব্রাহিম লোদি রণকৌশল ভালো করে রপ্ত করতে পারেননি। দ্বার দেশে শত্রু উপস্থিত জেনেও তিনি অভ্যন্তরীণ ঐক্য স্থাপনের চেষ্টা করেননি। এছাড়া পাঞ্জাবে দৌলত খাঁ লোদি স্বাধীনভাবে রাজত্ব করতেন। দিল্লির সুলতান ইব্রাহিম লোদি পাঞ্জাবে দৌলত খাঁর এই স্বাধীন আচরণের বিরোধিতা করায় উভয়ের মধ্যে দারুণ শত্রুতা দেখা দেয়। দৌলত খাঁ লোদি ইব্রাহিমের খুল্ল তাঁত আলম খাঁ লোদির সঙ্গে যোগ দিয়ে ইব্রাহিমকে পদচ্যুত করার চেষ্টা করেন। এই দুই আফগান সর্দার ইব্রাহিমের বিরুদ্ধে বাবরের সাহায্য চান। দিল্লির লোদি সাম্রাজ্যের বাইরে কয়েকটি স্বাধীন স্বয়ংশাসিত অঞ্চল ১৬শ শতকের গোড়ায় ছিল। এগুলির মধ্যে এক মালবের মেদিনী রায়ের কথা উল্লেখযোগ্য। মালব রাজ্যটি ছিল রাজপুতনা ও বুন্দেলখন্দের মধ্যবর্তী একটা জায়গা। সামরিক দিক থেকে মালব ছিল গুরুত্বপূর্ণ। দিল্লি অঞ্চল থেকে রাজপুতানায় এবং মধ্যপ্রদেশে প্রবেশের দরজা ছিল মালব। মালবের প্রধান নগর ও দুর্গের নাম ছিল চান্দেরি। মহাভারত ও উত্তর ভারতের বাণিজ্য চান্দেরি নিয়ন্ত্রণ করত। চান্দেরির ভিতর বিশাল বাজার, অসংখ্য মসজিদ ও কয়েক হাজার বাসগৃহ ছিল। চান্দেরি দুর্গ ছিল দুর্ভেদ্য। ফিরোজ তুগলকের রাজত্বকালে মালব স্বাধীনতা ঘোষণা করে। মালবে একটি তুর্কি বংশ ক্ষমতা অধিকার করে। ১৬শ শতকে মালবের সুলতান দ্বিতীয় মহম্মদ শাহকে ক্ষমতাচ্যুত করে তার রাজপুত সামন্ত সকল ক্ষমতা অধিকার করেন। মেদিনী রায় চান্দেরির দুর্গে নিজ শাসন কেন্দ্র স্থাপন করেন। এছাড়া গুজরাটে এক স্বাধীন রাজ্য ছিল। গুজরাট ছিল খুবই সমৃদ্ধশালী রাজ্য। গুজরাটের বন্দর থেকে বহু পণ্য পশ্চিম এশিয়ায় রপ্তানি হতো। এজন্য পর্তুগিজ বণিকরা গুজরাটের উপকূলে আধিপত্য স্থাপনের চেষ্টা করে। গুজরাটের সুলতান শেষ পর্যন্ত পর্তুগিজদের দমন করতে সক্ষম হন। রাজপুতানায় অনেকগুলো স্বাধীন রাজপুত রাজ্য ছিল। দিল্লির
সুলতানির দুর্বলতার সুযোগে এই রাজ্যগুলি শক্তিশালী হয়ে ওঠে। এই রাজপুত রাজ্যগুলির মধ্যে মেবাত ছিল সর্বাপেক্ষা শক্তিশালী। সিসোদিয়া বংশীয় রানা সঙ্গ ছিলেন মেবারের রানা। তিনি ছিলেন রাজপুতদের নেতা। রানা সঙ্গ ছিলেন প্রখ্যাত যোদ্ধা। রাজপুতানা ও মধ্যপ্রদেশ পর্যন্ত তার প্রভাব প্রতিপত্তি বিস্তৃত ছিল। ইব্রাহিম লোদির দুর্বলতার সুযোগে রানা সঙ্গ দিল্লি অধিকারের ইচ্ছা পোষণ করতেন। পূর্ব ভারতে বাংলায় সুলতান হুসেন শাহের পুত্র নসরত শাহ রাজত্ব করতেন। নসরত শাহের রাজ্যের সীমানা বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। বিহারের লোহানি আফগানরা বাবরের কাছে পরাস্ত হয়ে নসরত শাহের আশ্রয় নেন। নসরত শাহ তার পিতার মতোই উদার ধর্মসহিষ্ণু সুলতান ছিলেন। এছাড়া সিন্ধু, কাশ্মীর, উড়িষ্যায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা ছিল। এরপর গাজদাওয়ানের যুদ্ধে পরাজয়ের পর বাবর উপলব্ধি করেন যে সমরকন্দ জয় করা তার পক্ষে সম্ভব হবে না। এই সময় থেকে তিনি একদিকে কাবুল তার ক্ষমতা দৃঢ় করার চেষ্টা করেন, অন্যদিকে তিনি কাবুলের পার্বত্যভূমি থেকে পূর্ব দিকে সরে গিয়ে ভারতের সমতল অঞ্চলের প্রতি দৃষ্টি দেন। বাবরের মতো উচ্চাকাঙ্ক্ষী শাসকের পক্ষে ক্ষুদ্র পার্বত্য রাজ্য আফগানিস্তান নিয়ে সন্তুষ্ট থাকা সম্ভব ছিল না। ফলে ভারতের সমতল ভূমির শ্যামল হাতছানি তাকে আকৃষ্ট করে। তিনি এক বর্ষিয়ান মহিলার কাছে তৈমুরের দিল্লি বিজয়ের কাহিনী শোনেন। তখন থেকেই ভারতবর্ষ সম্পর্কে তার আগ্রহ জন্মায়। মধ্য এশিয়ায় তার রাজ্য বিস্তারের সম্ভাবনা সুদূর পরাহত হলে তিনি স্বভাবতই ভারতের দিকে দৃষ্টি ফেরান। উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, লোদি সর্দারদের মধ্যে অন্তর্বিরোধ বাবরের অজানা ছিল না। তাছাড়া ভারতের ঐশ্বর্য ও ধনসম্পদের প্রলোভনও তার ছিল। 1519 থেকে 1524 খ্রিস্টাব্দ পর্যন্ত 4টি প্রাথমিক অভিযান চালিয়ে বাবর ভারতের সীমান্ত অঞ্চলে তার প্রবেশের পথ পরিষ্কার করেন। 1519 খ্রিস্টাব্দে তিনি বাজাউর ও ভেরা নামক সীমান্তের স্থান অধিকার করেন। 1520 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবের শিয়ালকোট পর্যন্ত এগিয়ে আসেন। ইতিমধ্যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে তার সামন্ত দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদির বিবাদ বাধলে শেষের দুইজন বাবরের সাহায্য চান। দৌলত খাঁ ও আলম খাঁ ভেবেছিলেন যে তারা ইব্রাহিমের বিরুদ্ধে বাবরকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা বাড়াবেন, কিন্তু তাদের এই ধারণা শীঘ্রই দূর হয়। তারা বুঝতে পারেন যে বাবর ভারতে তার স্থায়ী আধিপত্য স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। বাবর 1524 খ্রিস্টাব্দে লাহোর ও দিপালপুর অধিকার করেন। তিনি কাবুলে ফিরে গেলে দৌলত খাঁ লোদি লাহোর পুনরায় অধিকার করেন, কিন্তু তারপর পুনরায় ভারতে বাবর ফিরে আসেন এবং 1525 খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তান বিজয়ের জন্য যাত্রা করেন। দৌলত খাঁ লোদি বাবরকে প্রতিহত করা অসম্ভব দেখে তার বশ্যতা স্বীকার করেন। বাবর পাঞ্জাব জয় করে দিল্লির দিকে এগিয়ে যান। ইব্রাহিম লোদি দিল্লি রক্ষা করার জন্য তাকে পানিপথের প্রান্তরে বাধা দিলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধে বাবরের হাতে ছিল মাত্র 8000 সেনা। এর সঙ্গে কিছু অতিরিক্ত সেনা পাঞ্জাব জয়ের পর যোগ দেয়। ইব্রাহিম লোদির 1 লক্ষ সেনা ছিল বলে জানা যায়। গবেষকদের মতে প্রকৃতপক্ষে ইব্রাহিমের 40,000 সেনা ছিল। ইব্রাহিম বিরাট বাহিনীর সম্মুখীন হয়ে বাবর হতাশ হননি। তিনি উজবেগি ও তুর্কিদের কাছ থেকে নতুন রণকৌশল শিখেছিলেন। এর নাম ছিল তুলগুমা যুদ্ধরীতি। বাবরের নতুন ব্যূহ গঠন, তার আগ্নেয়াস্ত্র, কামান ও বন্দুকের উপযুক্ত ব্যবহার এবং উজবেগি অশ্বারোহীদের দ্বারা আক্রমণ, এই 3 কৌশলে তিনি পানিপথে ইব্রাহিমের বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। ইব্রাহিম যুদ্ধক্ষেত্রে নিহত হয়।
এই প্রথম ভারতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়। পানিপথের প্রথম যুদ্ধ 21শে এপ্রিল 1526 খ্রিস্টাব্দ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে পরাজয়ের ফলে আফগান শক্তির ছত্রভঙ্গ হয়ে যায়। দিল্লি ও আগ্রায় দরজা বাবরের কাছে খুলে যায়। ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ স্থাপিত হয়। বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহ প্রমাণিত হয়। তাছাড়া বাবরের আগ্নেয়াস্ত্রের সম্মুখে ভারতীয় বাহিনী যুদ্ধ জয়ে অক্ষম হবে একথা বোঝা যায়। অবশ্য পানিপথের যুদ্ধ জয়ের ফলে উত্তর ভারত বাবরের সম্পূর্ণভাবে পদানত হয় একথা বলা যায় না। আফগান শক্তি বিভিন্ন অঞ্চলে প্রত্যাঘাতের চেষ্টা চালায়। রাজপুত শক্তিও তখনও অটুট ছিল। সুতরাং উইলিয়ামস বলেছেন যে পানিপথের জয় দ্বারা সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে। তখনও আফগান উপজাতি সমূহের বিরোধিতা ছিল প্রধান বড় বাধা।